ইরানে মার্কিন হামলায় এক সপ্তাহে নিহত ৩৭ মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা, আক্রমণ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের। সিনেটে আটকে গেল ট্রিলিয়ন ডলারের মার্কিন প্রতিরক্ষা বিল, অনুমোদন ছাড়া যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, অভিযোগ ডেমোক্র্যাটদের। ক্ষোভে ফসে বেলুচিস্তানের বিদ্রোহীরা, প্রদেশের ৮৫% দখলে নেওয়ার দাবি, বেলুচ নেতার বক্তব্য ঘিরে আলোচনা তুঙ্গে। ইউরোপ জুড়ে দাবদাহের মধ্যেই ফ্রান্সের তীব্র ধূলিঝড়, সুনামি মেঘের দমকা হওয়ায় লন্ডভন্ড উপকূল, ৬ মিনিটে ১১ ডিগ্রি কমল তাপমাত্রা। আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে, সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। ইরানের মার্কিন বাহিনীর ধারাবাহিক হামলায় ৩০ জনেরও বেশি বেসামরিক নাগরিক এবং ৭ জন ইরানি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত হয়েছেন ২৬০ জনেরও বেশি মানুষ। জবাবে বাহরাইন, জর্ডানের মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে ইরান। কুয়েত, জর্ডানের সাধারণ জনগণের প্রতি বিশেষ বার্তাও পাঠিয়েছে আইআরজিসি। এদিকে পরবর্তী ঘোষণা দেওয়া পর্যন্ত আক্রমণ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে চলছে তীব্র উত্তেজনা। ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূল এবং হরমুজ প্রণালীর কাছে চতুর্থ দফায় তীব্র বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। পারস্য উপসাগরের কেশম ও হেনগাম দ্বীপ, বন্দর আব্বাস এবং বুশেহর শহরে দফায় দফায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বুশেহরের গভর্নর ৪ স্থানে হামলার কথা নিশ্চিত করলেও সেখানে কোনো হতাহত হননি বলে জানিয়েছেন। এদিকে গেল এক সপ্তাহে মার্কিন হামলার ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করেছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। ৭ জন সেনা সদস্য ও ৩০ জনের বেশি সাধারণ মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে ইরান। আহত মানুষের সংখ্যা ২৫০ ছাড়িয়ে গেছে। মার্কিন আগ্রাসনের জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইরান। বাহরাইনের মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের প্রধান ঘাঁটিতে বড় ধরনের হামলা চালিয়েছে আইআরজিসি। তেহরানের দাবি, তাদের বিধ্বংসী হামলায় মার্কিন ঘাঁটির কমান্ড ও কন্ট্রোল সেন্টার, নৌ সহায়তা ব্যবস্থা কেন্দ্র, গুদাম এবং জ্বালানি ট্যাঙ্ক পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। পাশাপাশি জর্ডানের আজরাক বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যুদ্ধবিমান এবং ড্রোনের গুদাম ধ্বংস করার দাবি করেছে ইরান। এই হামলার পরপরই জর্ডান ও কুয়েতের সাধারণ জনগণের প্রতি বিশেষ বার্তা পাঠিয়েছে আইআরজিসি। জর্ডানের জনগণকে তাদের ভূমিকে মার্কিন আগ্রাসনের কাজে ব্যবহার না করতে দিতে এবং দেশ থেকে দখলদারদের তাড়াতে কুয়েতের সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছে তারা। এর আগে হরমুজ প্রণালীতে ২০% ট্রানজিট ফি আরোপের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। তবে একদিনের ব্যবধানে সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তেহরানের সঙ্গে আলোচনা হওয়ার দাবিও করেছেন ট্রাম্প। যদিও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানের যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। জান্নাতুল মাওয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। হরমুজ প্রণালীর সঙ্গে এবার লোহিত সাগরের প্রবেশদ্বার বাব আল মানদেবকেও নতুন যুদ্ধ ফ্রন্টে পরিণত করার কৌশল নিয়েছে ইরান। বিশ্লেষকদের মতে ইয়েমেনের হুথি মিত্রদের ব্যবহার করে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ২ সামুদ্রিক বাণিজ্যিক পথকে একসঙ্গে অচল করার বার্তা দিচ্ছে তেহরান। এতে শুধু যুক্তরাষ্ট্র নয়, ঝুঁকিতে পড়তে পারে বৈশ্বিক জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক বাণিজ্য। চলমান যুদ্ধে ইরানের সবচেয়ে শক্তিশালী ও কৌশলগত হাতিয়ার হরমুজ প্রণালীতে নৌ চলাচল বন্ধ করে ওয়াশিংটনকে যুদ্ধবিরতিতে বাধ্য করেছে দেশটি। এখন একই কৌশল লোহিত সাগরের প্রবেশমুখ বাব আল মানদেব প্রণালীতেও প্রয়োগের ইঙ্গিত মিলছে। বিশ্লেষকদের মতে যুদ্ধের ভৌগোলিক পরিধি বাড়িয়ে যুক্তরাষ্ট্রকে নতুন সংকটে ফেলতে চাইছে ইরান। হরমুজে নিজেদের অবস্থান অনেকটা পাকাপোক্ত করে ফেলেছে মার্কিন বাহিনী। এছাড়া আবারও হামলা শুরু হওয়ায় মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্রদের চাপে ফেলতে নতুন এ পথ বেছে নিয়েছে তেহরান। বিশ্লেষকদের মতে এ কৌশলে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা, কারণ বাব আল মানদেব প্রণালী তাদের প্রভাব বলয়ে রয়েছে। লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে বাব আল মানদেব প্রণালী। এই জলপথ দিয়ে ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের মধ্যে বিপুল পরিমাণ পণ্য ও জ্বালানি পরিবহন হয়। বিশেষ করে তেলের একটি বড় অংশই এই পথ দিয়ে রপ্তানি করে সৌদি আরব। ফলে হরমুজের পাশাপাশি বাব আল মানদেবও বন্ধ হয়ে গেলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ এবং সামুদ্রিক বাণিজ্য অচল হয়ে পড়বে।
এর আগেও হরমুজ ও বাব আল মানদেব প্রণালী দুটি একই সঙ্গে বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে হুথি নেতারা। তাদের দাবি, এমন পরিস্থিতি তৈরি হলে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $200 ছাড়িয়ে যেতে পারে। 2023 সালেও গাজা যুদ্ধ শুরুর পর বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলা চালিয়ে লোহিত সাগর অচল করে দিয়েছিল হুথিরা। বাব আল মানদেবকে ইরানের জন্য তুরুপের শেষ তাস হিসেবে উল্লেখ করেছেন কিংস কলেজ লন্ডনের নিরাপত্তা বিশ্লেষক আন্দ্রিয়াস ক্রিক। তার মতে, যুক্তরাষ্ট্র ইরানে হামলা বাড়ালে হুথিদের ব্যবহার করে প্রণালীটি বন্ধের সিদ্ধান্ত নিতে পারে তেহরান। তবে সৌদি আরব ভিত্তিক গালফ রিসার্চ সেন্টারের চেয়ারম্যান আব্দুল আজিজ সাগেরের মতে, তেহরানের সরাসরি নির্দেশ ছাড়া বড় ধরনের পদক্ষেপ নেবে না হুথিরা। আর এমন কিছু হলে আরো বড় প্রতিরোধের মুখে পড়বে ইরান ও তার মিত্ররা। বিনয়ামিন, নিউজ ডেস্ক, দেশ টিভি। মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক কর্মকর্তা এবং চুক্তিবদ্ধ কর্মীদের অবস্থান শনাক্ত করতে মোবাইল নেটওয়ার্ক হ্যাক করেছে ইরান। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে এ চাঞ্চল্যকর তথ্য। মোবাইল রোমিং ব্যবস্থা এবং স্মার্টফোনের বিজ্ঞাপন প্রযুক্তির দুর্বলতাকে কাজে লাগিয়ে নজরদারি চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে। চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই মার্কিন সামরিক বাহিনীর অবস্থান এবং গতিবিধি ট্র্যাক করতে বড় ধরনের হ্যাকিং তৎপরতা চালিয়েছে ইরান। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। প্রতিবেদনে বলা হয়, মার্কিন কর্মকর্তাদের টার্গেট করে এ অঞ্চলে বিভিন্ন কোম্পানির মোবাইল নেটওয়ার্ক হ্যাক করা হয়েছে। মোবাইল সার্ভিলেন্স মনিটর নামক একটি সংস্থার গবেষণায় এ তথ্য উঠে আসার পর বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছেন মার্কিন আইন প্রণেতারা। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, পারস্য উপসাগরীয় অঞ্চলের স্থানীয় ফোন অপারেটরদের সঙ্গে থাকা রোমিং চুক্তির সুযোগ নিয়েছে ইরান ও তার মিত্ররা। এছাড়া ইরাকের কুর্দিস্তানে মার্কিন ফোন ট্র্যাক করতে বাণিজ্যিকভাবে সহজলভ্য বিজ্ঞাপন সংক্রান্ত ডেটাবেজও ব্যবহার করা হয়েছে। সাইবার নিরাপত্তা সংস্থা সিটিজেন ল্যাবের বিশেষজ্ঞরা বলছেন, তাৎক্ষণিকভাবে মোবাইল ফোনের অবস্থান জানার পূর্ণ সক্ষমতা রয়েছে ইরানের। প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যের টেলিকম নেটওয়ার্কগুলো SS7 পিংস নামের একের পর এক ট্র্যাকিং রিকোয়েস্ট ব্লক করেছে। এ প্রযুক্তির মাধ্যমে হোম নেটওয়ার্কের বাইরে রোমিংয়ে থাকা যে কোনো মোবাইলের অবস্থান শনাক্ত করা সম্ভব। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, শত্রুপক্ষ তাদের কর্মীদের ওপর নজরদারির জন্য বাণিজ্যিক লোকেশন ডেটা ব্যবহার করছে। তবে সেন্টকমের দাবি, নিজেদের বাহিনীকে সুরক্ষিত রাখতে তারা প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। পাশাপাশি এই ডেটা ট্র্যাকিং এর কারণে মার্কিন বাহিনীর ওপর বড় কোনো হামলার ঘটনা ঘটেছে কিনা তার সুনির্দিষ্ট প্রমাণ এখনো পাওয়া যায়নি। মাহমুদা মুক্তি, নিউজ ডেস্ক, দেশ টিভি। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন ইরাকের নতুন প্রধানমন্ত্রী আলী আল জাইদি। বৈঠকে দুই দেশের সম্পর্ককে সামরিক স্তর থেকে অর্থনৈতিক অংশীদারত্বে রূপান্তরের ঘোষণা দেওয়া হয়েছে। সেই সঙ্গে আগামী সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার এবং সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করার যৌথ প্রতিশ্রুতি এসেছে। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেই মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে মুখোমুখি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরাকের নতুন প্রধানমন্ত্রী আলী আল জাইদি। বৈঠক শেষে ইরাকের প্রধানমন্ত্রীকে চমৎকার চ্যাম্পিয়ন হিসেবে আখ্যা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেই সঙ্গে ইরাকের জ্বালানি খাতে বড় ধরনের বিনিয়োগ এবং বাণিজ্য চুক্তির ঘোষণা দেন তিনি। ইরাকের তেলের কারণে তাদের বিশাল অর্থনৈতিক সম্ভাবনা রয়েছে। আমরা দেশটির সাথে অনেকগুলো নতুন চুক্তি করতে যাচ্ছি, যা উভয় দেশে প্রচুর কর্মসংস্থান সৃষ্টি করবে। ইরাকি প্রধানমন্ত্রী আলী আল জাইদি জানান, ওয়াশিংটনের সঙ্গে বাগদাদের সম্পর্ক এখন সামরিক সীমারেখায় আবদ্ধ নয়। এ সফরকে তিনি দ্বিপক্ষীয় অর্থনৈতিক অংশীদারত্বের নতুন সূচনা বলে উল্লেখ করেন। পাশাপাশি যুদ্ধের ধাক্কা সামলাতে ওপেকের কাছে তেলের উৎপাদন কোটা বাড়ানোর দাবি জানিয়েছেন জাইদি। তিনি জানান, আইসিসের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ে ইরাকের প্রায় $400 বিলিয়ন ক্ষয়ক্ষতি হয়েছে, যা কাটিয়ে উঠতে এ অর্থনৈতিক সহযোগিতা জরুরি। বৈঠকের সবচেয়ে বড় সিদ্ধান্ত আসে সেনা প্রত্যাহার নিয়ে। আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করার ঘোষণা আসে। একই সময়ের মধ্যে দেশের সব অভ্যন্তরীণ সশস্ত্র মিলিশিয়া বাহিনীকে নিরস্ত্র করারও প্রতিশ্রুতি দেন জাইদি। তবে জাইদির এ সফরের বিরোধিতা করেছে ইরাকের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো।
এদিকে হোয়াইট হাউস ছাড়াও পেন্টাগনে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের সঙ্গে নিরাপত্তা ও সামরিক অবকাঠামো নিয়ে বৈঠক করেন ইরাকি প্রধানমন্ত্রী। আঞ্চলিক যুদ্ধ পরিস্থিতির মধ্যে নিজেদের অর্থনীতি রক্ষা করাই এখন বাগদাদের মূল চ্যালেঞ্জ। মাহমুদা মুক্তি, নিউজ ডেস্ক, দেশ টিভি। ডেমোক্র্যাটদের বিরোধিতায় এবার সিনেটে আটকে গেল ট্রাম্প প্রশাসনের $1.15 ট্রিলিয়ন প্রতিরক্ষা বিল। তাদের অভিযোগ, কংগ্রেসের অনুমোদন ছাড়াই যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প। এমন অবস্থায় মার্কিন প্রতিরক্ষা বাজেট ঘিরে নতুন রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে পাশ হয়নি ট্রাম্প প্রশাসনের রেকর্ড $1.15 ট্রিলিয়ন বার্ষিক প্রতিরক্ষা বিল। ভোটাভুটিতে বিলটির পক্ষে 50 এবং বিপক্ষে 46টি ভোট পড়ে। তবে সিনেটের নিয়ম অনুযায়ী বিলটি এগিয়ে নেয়ার জন্য প্রয়োজনীয় 60টি ভোট না পাওয়ায় এটি আটকে যায়। মূলত গেল 28 ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মাধ্যমে শুরু হওয়া ইরান যুদ্ধকে কেন্দ্র করেই এই অচলাবস্থা। ডেমোক্র্যাটদের অভিযোগ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসের অনুমতি এবং সুনির্দিষ্ট কৌশল ছাড়াই এ যুদ্ধ শুরু করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প কোনো অনুমোদন, সুনির্দিষ্ট রণকৌশল কিংবা যুদ্ধ থেকে বের হয়ে আসার পথ ছাড়াই এই যুদ্ধ শুরু করেছেন। আমরা এমন কোনো পদক্ষেপ সমর্থন করতে পারি না যা এই অননুমোদিত যুদ্ধকে আরো উস্কে দেয়। চলতি বছর প্রতিরক্ষা খাতে $1.5 ট্রিলিয়ন বরাদ্দ চেয়েছে ট্রাম্প প্রশাসন। পাশাপাশি আরও $350 বিলিয়ন বরাদ্দ চেয়ে কংগ্রেসে দেওয়া হয়েছে আলাদা প্রস্তাব। ডেমোক্র্যাটদের দাবি, অভ্যন্তরীণ সামাজিক খাতগুলোর বাজেট কেটে সামরিক ব্যয় বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এদিকে বিলটি আটকে যাওয়ায় ডেমোক্র্যাটদের তীব্র সমালোচনা করেছে রিপাবলিকানরা। সিনেটের রিপাবলিকান মেজরিটি লিডার জন থুন অভিযোগ করেছেন, ডেমোক্র্যাটরা জাতীয় নিরাপত্তার চেয়ে রাজনীতিকে বেশি প্রাধান্য দিচ্ছে। গেল 6 দশক ধরে মার্কিন ইতিহাসে এ বিলটি অত্যন্ত সংবেদনশীল এবং অবশ্যই পাশযোগ্য আইন হিসেবে বিবেচিত হয়ে আসছে। এবারের বিলটিতে মার্কিন সামরিক বাহিনীর আধুনিকায়ন, নতুন যুদ্ধজাহাজ, বিমান ও মিসাইল সিস্টেম কেনা এবং সেনাদের বেতন বৃদ্ধির মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। বিশ্লেষকরা বলছেন, ন্যাশনাল ডিফেন্স অথরাইজড অ্যাক্ট ডিএনএন এর পাশের প্রক্রিয়া এখনো শেষ হয়নি। প্রতিনিধি পরিষদ ও সিনেট আলাদা সংস্করণ অনুমোদনের পর সমঝোতার ভিত্তিতে চূড়ান্ত বিল আবারও কংগ্রেসের এ দুকক্ষে ভোটে তোলা হবে। এরপর তা প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য হোয়াইট হাউসে পাঠানো হবে। মাহমুদা মুক্তি, নিউজ ডেস্ক, দেশ টিভি। ভারত, চীন সহ রাশিয়ার কাছ থেকে জ্বালানি কেনে এমন দেশগুলোর উপর শুল্কের হার কমিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়েছে মার্কিন সিনেটে। এতে সম্মত হয়েছেন রিপাবলিকান ও ডেমোক্র্যাট দলের সদস্যরা। মস্কোর উপর নতুন করে আরো কঠোর নিষেধাজ্ঞা দেওয়ার কথাও বলা হয়েছে প্রস্তাবিত বিলে। রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা জোরদারে প্রস্তাব দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট সিনেটে। এর মধ্য দিয়ে দেশটির কেন্দ্রীয় ব্যাংক সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানকে ভঙ্গুর করে দিতে চায় ট্রাম্প প্রশাসন। নতুন এই সংস্করণে চীন ও ভারত সহ যেসব দেশ রাশিয়ার কাছ থেকে কম মূল্যে জ্বালানি আমদানি করে তাদের ওপর শুল্ক হার কমিয়ে আনার কথা বলা হয়েছে। 2025 সালের এপ্রিলে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণের পর থেকেই বিশ্বের বিভিন্ন দেশের ওপর উচ্চ হারে শুল্ক আরোপ করে। এই পর্যায়ে এসে রাশিয়াকে কোণঠাসা করতে শুল্কের হার কমাতে চাইছে তার প্রশাসন। প্রস্তাবিত বিল অনুযায়ী এসব দেশের শুল্ক আগের 500% থেকে কমিয়ে সর্বোচ্চ 100% করা হবে। এছাড়া যেসব দেশ রাশিয়ার প্রাকৃতিক গ্যাসের 15% কম আমদানি করে তাদের শুল্ক থেকে অব্যাহতি দেওয়ার সুযোগ রাখা হয়েছে। এদের মধ্যে জাপান, ফ্রান্স, হাঙ্গেরি ও বেলজিয়াম এই সুবিধা পেতে পারে। অর্থনীতিবিদরা বলছেন, বিলটি পাশ হলে সবচেয়ে লাভবান হবে চীন ও ভারত সহ রাশিয়া থেকে আমদানিকারক দেশগুলো। প্রয়াত সিনেটর লিন্ডসে গ্রাহামের সম্মানে বিলটি পাশে ট্রাম্প ব্যাপক আশাবাদী। তিনি এতে ইরান ও হিজবুল্লাহর ওপর নিষেধাজ্ঞা যুক্ত করার ইঙ্গিত দিলেও জটিলতা এড়াতে মূল বিলটি এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়। লামিয়া হিমি, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন আন্তর্জাতিক সংবাদ।
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের 85% নিজেদের দখলে নেয়ার দাবি করেছে বিদ্রোহীরা। এমনকি বেলুচিস্তানের নিজস্ব জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত ও মুদ্রাও প্রস্তুত বলে দাবি তাদের। সাম্প্রতিক সময়ে বিদ্রোহীদের ধারাবাহিক হামলা, রাজনৈতিক নেতৃত্ব এবং স্বাধীনতার দাবিকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে বেলুচিস্তান। প্রশ্ন উঠছে, প্রদেশটিতে ইসলামাবাদের নিয়ন্ত্রণ কতটা কার্যকর? বেলুচিস্তান নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন বেলুচ মানবাধিকার কর্মী মীর ইয়ার বালুচ। সামাজিক মাধ্যমে দেয়া একাধিক বক্তব্যে তিনি দাবি করেছেন প্রদেশের প্রায় 85% এলাকা এখন বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। এমনকি বেলুচিস্তানের নিজস্ব জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত ও মুদ্রাও প্রস্তুত বলে দাবি করেন তিনি। মীর ইয়ার বালুচ আরও দাবি করেন, বিদ্রোহীরা বেলুচিস্তানের স্বর্ণ ও তামার খনি, 1.5 শতাধিক গ্যাস ক্ষেত্র এবং প্রায় 1200টি কয়লার খনি নিয়ন্ত্রণ নিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বেলুচিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বানও জানান তিনি। শরিয়া দেয়া জমিয়াতে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমানও জানান, বেলুচিস্তানের অনেক এলাকায় সরকারের কার্যকর নিয়ন্ত্রণ নেই। যদিও এসব বক্তব্যের সত্যতা নিয়ে বিতর্ক রয়েছে, তবুও সাম্প্রতিক সময় বেলুচিস্তানে যে সহিংসতা বেড়েছে এ নিয়ে দ্বিমত নেই। গত বছর জাফর এক্সপ্রেস ট্রেন ডাকাতি থেকে শুরু করে সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বড় কয়েকটি হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ ঘোষিত বেলুচ লিবারেশন আর্মি বা BLA। জানুয়ারিতে অপারেশন হেরিয়ফ নামে একযোগে একাধিক শহরে হামলা চালিয়েছে তারা। গত সপ্তাহে গোষ্ঠীটির 3টি পৃথক হামলায় প্রায় অর্ধশত মানুষ নিহত হয় অঞ্চলটিতে। 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকেই বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলে আসছে। তবে 2006 সালে সাবেক মুখ্যমন্ত্রী ও গভর্নর নওয়াব আকবর বুগদির মৃত্যুর পর আন্দোলন আরও তীব্র হয়। একই সময় গুম, বিচার বহির্ভূত হত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে আন্তর্জাতিক মহলে সমালোচনার মুখে পড়ে পাকিস্তান। সম্প্রতি বেলুচ মানবাধিকার কর্মী ডাক্তার মাহারাং বালুচকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার ঘটনায় বিচ্ছিন্নতাবাদীদের আন্দোলন আরও তীব্র হয়েছে দেশটিতে। বিনয়ামিন, নিউজ ডেস্ক, দেশ টিভি। ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে ফ্রান্সে বাস্ক উপকূলে আঘাত এনেছে এক প্রলয়ঙ্করী দুর্যোগ, যা সুনামি মেঘ নামে পরিচিত। বিস্ক উপসাগরের শীতল বাতাস স্থলভাগের গরম বাতাসের সংস্পর্শে আসায় তীব্র ধূলি ঝড়ের সৃষ্টি হয়। ফলে মাত্র 6 মিনিটেই তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস কমে যায়। একই সঙ্গে প্রায় 100 কিলোমিটার বেগের দমকা হাওয়া উপকূলকে লণ্ডভণ্ড করে দেয়। তীব্র তাপপ্রবাহের কবলে পড়েছে ইউরোপের বেশিরভাগ অঞ্চল। দাবানলের আগুনে পুড়ছে হাজার হাজার একর বনাঞ্চল। প্রচণ্ড খরা ও গরমে ফ্রান্সের রেকর্ড ছাড়িয়েছে দাবানল। প্যারিসের নিকটবর্তী বনাঞ্চলে 1300 হেক্টর জমি পুড়ে গেছে। এমন সময়ে ফ্রান্সের সৈকতে এক অভিনব প্রাকৃতিক বিপর্যয় নেমে আসে। মুহূর্তে অন্ধকারে ছেয়ে যায় পুরো আকাশ। দেশটির বাস্ক উপকূলে হঠাৎই দেখা দেয় বিশাল এক মেঘের ঢেউ, যাকে বলা হচ্ছে সুনামি মেঘ। প্রত্যক্ষদর্শীরা একে টর্নেডোর সাথেও তুলনা করছেন। সমুদ্র থেকে ধেয়ে আসা বাতাস মাত্র 10 মিনিটের মধ্যেই লণ্ডভণ্ড করে দেয় চারপাশ। এমন সুনামি মেঘ তৈরির কারণ একটি বিরল উপকূলীয় আবহাওয়া পরিস্থিতি, যাকে ফরাসিতে গার্লেন বলা হয়। তীব্র দাবদাহের কারণে যখন স্থলভাগ প্রচণ্ড উত্তপ্ত হয়ে ওঠে, তখনই সাগর থেকে একটি শীতল বাতাসের স্রোত তীব্র গতিতে ধেয়ে আসে। বাতাসটি ওজনে ভারী হওয়ায় তা স্থলভাগের হালকা ও গরম বাতাসের মধ্যে প্রবেশ করে। এতে গরম বাতাস প্রচণ্ড গতিতে উপরের দিকে উঠে আসে, যা দেখতে হুবহু সমুদ্রের সুনামির বিশাল ঢেউয়ের মতো। এই গার্লেন ঝড়ের কারণে মাত্র 6 মিনিটেই তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস কমে যায়। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 100 কিলোমিটার। আকস্মিক এ ঝড়ে সৈকতে ভ্রমণকারীরা আতঙ্কিত হয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে হুড়োহুড়ি শুরু করেন। লামিয়া হিমি, নিউজ ডেস্ক, দেশ টিভি। যুক্তরাষ্ট্রের ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান XAI এর বিরুদ্ধে পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে। টেনেসির নতুন ডেটা সেন্টারের জন্য প্রয়োজনীয় ফেডারেল অনুমতি ছাড়াই 59টি প্রাকৃতিক গ্যাস চালিত টারবাইন স্থাপন করা হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। এতে আশপাশের বাসিন্দাদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
যুক্তরাষ্ট্রের টেনেসির মেমফিসে নির্মাণাধীন কোলোসাস 2 ডেটা সেন্টারের বিদ্যুৎ সরবরাহে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই 59টি প্রাকৃতিক গ্যাস চালিত টারবাইন স্থাপন করেছে ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান XAI। এর আগে প্রতিষ্ঠানটি জানিয়েছিল তারা 27টি অস্থায়ী টারবাইন পরিচালনা করছে এবং সেগুলোর জন্য অনুমতির প্রয়োজন নেই। রয়টার্স জানিয়েছে এসব টারবাইনের সম্ভাব্য দূষণের মাত্রা অনেক বেশি, যার অবশ্যই অনুমতির প্রয়োজন। বিশ্লেষণে বলা হয়েছে মাত্র 30টি টারবাইন থেকেই বছরে প্রায় 2500 টন নাইট্রোজেন অক্সাইড, 4000 টন কার্বন মনোক্সাইড এবং 22 টন ফরমালডিহাইড নির্গত হতে পারে। বিশেষজ্ঞদের মতে এসব দূষণ শ্বাসকষ্ট, হৃদরোগ সহ ক্যান্সারের মতো গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। এ ঘটনাকে কেন্দ্র করে XAI এর বিরুদ্ধে আদালতে মামলা করেছে NAACP ও সাউদার্ন এনভায়রনমেন্টাল ল সেন্টার সহ কয়েকটি নাগরিক অধিকার সংগঠন। তাদের অভিযোগ, প্রয়োজনীয় পরিবেশগত অনুমতি ছাড়াই এসব টারবাইন পরিচালনা করে প্রতিষ্ঠানটি ক্লিন এয়ার অ্যাক্ট লঙ্ঘন করেছে এবং রাজ্যের কৃষ্ণাঙ্গ অধ্যুষিত এলাকার বাসিন্দাদের দূষণের ঝুঁকিতে ফেলেছে। যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থা EPA জানিয়েছে দূষণের নির্ধারিত সীমা অতিক্রম করলে অস্থায়ী টারবাইনের ক্ষেত্রেও অনুমতি বাধ্যতামূলক। এদিকে মামলায় মার্কিন বিচার বিভাগ জানিয়েছে এসব টারবাইনের কার্যক্রম বন্ধ হলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, কারণ XAI এর কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রমেও ব্যবহৃত হচ্ছে। ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে পরিবেশ আইন কিভাবে প্রয়োগ হবে তার গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে এ মামলার রায়। রয়টার্সের বিশ্লেষণে আরও দেখা গেছে টারবাইনগুলোর আশেপাশে 5 মাইল এলাকায় বসবাসকারীদের বড় অংশই কৃষ্ণাঙ্গ। এসব এলাকায় হাঁপানি ও দীর্ঘমেয়াদী শ্বাসকষ্টজনিত রোগের হার অন্যান্য জায়গার চেয়ে অনেক বেশি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দিনরাত টারবাইনের বিকট শব্দ ও সম্ভাব্য বায়ু দূষণের কারণে তাদের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। পরিবেশ বিশেষজ্ঞদের সতর্কতা, বিদ্যমান স্বাস্থ্য ঝুঁকির মধ্যে অতিরিক্ত দূষণ জনস্বাস্থ্যের ওপর আরও গুরুতর প্রভাব ফেলতে পারে। বিনয়ামিন, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, এই ছিল এখনকার আন্তর্জাতিক সংবাদ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।